মেজো কাকা এসে বললেন, উইয়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ। সার্টিফিকেট বুঝি? মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কার সার্টিফিকেট ছিল? বর্ধমানের মহারাজার। হুম, তাহলে চাকরি পেলে না যে বড়? চুপ করেছিলাম। সার্টিফিকেট দিয়েছিলেন বটে আমাকে পণ্ডিত শিবনাথ শাস্ত্রী মশাই। আমাকে সার্টিফিকেট দিয়েছিলেন। সে আজ প্রায় 46 বছর আগের কথা। সেই সার্টিফিকেট নিয়ে আমি KS শেঠের কাছে যাই, আবগারি ডিপার্টমেন্টে চাকরি আদায় করে নিই। তা শাস্ত্রীমশাই শুনে কি বললেন? হয়তো অপেক্ষা করেছিলেন। সাব ইন্সপেক্টর হয়ে ঢুকেছিলেন? হ্যাঁ, ফাল হয়ে বেরোলাম ইন্সপেক্টর। গলা খাঁকড়ে মেজো কাকা বললেন, ব্রাহ্ম সমাজে সাধনাশ্রমের সঙ্গে খুব যোগ ছিল এক সময় আমার। ছিল বুঝি? ভেবেছিলাম জীবনটা ওইখানেই কাটিয়ে দিই, কিন্তু সাদা গোঁফে হাত বুলিয়ে বললেন, মানুষের জীবনের কত রূপান্তর হয়। ভাবছিলাম এই সমাজের বেদিতে চড়ি চড়ি বুঝি, কিন্তু বছর দুয়ের মধ্যেই আবগারির মোটা তলব। শক্তি যেখানে যায় সেখানেই কাজে লাগে। তা বই কি, তোমার বাবারই তো কিছু শুধু হলো না। চিরটা জীবন স্কুল মাস্টারি করে কাটালেন। শক্তি আমাদের কারো চাইতে কি কম ছিল তার? গলা খাঁকড়ে মেচো কাকা ফের বললেন, এই তো 3 দিন হলো তোমাদের এখানে এসেছি। পরশুই আবার কলকাতা চলে যাব। পরশুই যাবেন? জরুর। যতবার এখানে আসি দেখি কি দুরবস্থার ভেতরেই তোমরা আছো। 72 বছর বয়সে দাদা কাদা বৃষ্টি ভেঙে এখনও হেঁটে 1 মাইল দূরের স্কুলে যান। তোমার মা চাকরানির মতো খাটে। তোমার চাকরি নেই, বৌমার কষ্ট। নিজেকেও ধিক্কার দিয়ে একই ভেবে যে তোমাদের কোনোদিন একটি পয়সা সাহায্য করতে পারলাম না। যতদিন সার্ভিসে ছিলাম মেরে কেটে কিছু সাহায্য করলেও করতে পারতাম। সেই বড় ভুল হয়ে গেছে। কিন্তু দেওয়া থোয়া উচিত ছিল দাদাকে তখন, কিন্তু এখন পেনশন খাচ্ছি, কোনো উপায় নেই তো। আপনার কত পেনশন মেজো কাকা? পেনশন আর কি, দেশলাইটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। মেজো কাকা বললেন, আমাদের খোঁজ খবর তোমরা কিছুই রাখো না দেখছি। ঈষৎ হেসে কাকার দিকে তাকালাম। কত পেনশন তাও জিজ্ঞেস করলে? জানো না কি নিদারুণ টানাটানির ভেতর আছি। বলে খাকির হাফ প্যান্টের ভেতর দুহাত চালিয়ে দিয়ে বললেন, এক জোড়া জুতো কিনতে পারছি না। কেন? পায়ে লাগে। দাদা যখন কলেজে পড়তেন তখনও, এখনও নিউ কাট। কিন্তু আমার অক্সফোর্ড না হলে চলে না। একটা হাত তুলে বললেন, জুতোর? হ্যাঁ হ্যাঁ, সোল কীরকম হওয়া চাই জানো? কীরকম? ম্যাক্সিমাম ওয়েট সোল। বলে বিস্ফারিত পরিতৃপ্ত চোখে আমার দিকে তাকালেন কাকা। খুব অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা করলাম, মেজো কাকা, কদিন টেকে? সে অনেক দিন। সঙ্গে কতকগুলো চীনে বাজারে জুতো রাখতে হয়। আমি যখন যে স্থলে বেরোই এই জুতো নিয়েই বেরোই। এই তো, যে জুতো জোড়া পরেছি এ তো অক্সফোর্ড নয়, চীনে ম্যানের তৈরি। খুব চরিতার্থতায় দিন কাটছে আপনার। আমার? ঈষৎ ভ্রুকুটি কেটে সেজ কাকা বললেন, কেটে যাচ্ছে এক রমক। অদৃষ্টের দোষ দিই না, কাউকেই গালিগালাজ করবার প্রবৃত্তি হয় না। কেন দেবেন? সবাই আপনাকে দুহাত ভরে দিয়েছেন। না, দুহাত ভরে দেননি অবশ্যই, তবে নেমকের চামচের 1 চামচে দিয়েছেন বটে। হাসছিলাম। মেজো কাকা বললেন, যে যা দিয়েছেন সে কৃতজ্ঞতা সবসময় স্বীকার করো। তোমার তো এখানে সকালবেলা মুড়ি খাও, যে চালের ভাত খাও, আমাদের ওখানে চাকর খানসামাও তা খায় না। আপনার জন্য তা বাবা কয়েক সের দামি চাল এনে রেখেছেন। তা এনেছেন বটে, আমাকে দাঁতখানি দেওয়া হয়, না হলে আমার অম্বল হয়। বউটানও খুব রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন আমাকে, কিন্তু এ হলো আমার জন্য তোমাদের স্বতন্ত্র ব্যবস্থা। তোমরা নিজেরা 12 মাস যা খাও তা দেখলে আমাদের চক্ষুর অবধি চক্ষু স্থির হতো।
ছক্কু খেয়ে? আমাদের বয়, বিহারে বাড়ি, ছাপড়া জেলায়। সেখানেও যে তোমাদের চেয়ে ভালো খায়। একটু চুপ থেকে বললাম, সাধনাশ্রমে কেমন খাওয়া হতো? সে কোনোর কত উত্তর না দিয়ে কাকা বললেন, মুড়ি যে আমি না খাই তা নয়, মাঝে মাঝে খেতে ভালোই লাগে, কিন্তু এই যে সকালবেলা উঠে তোমরা ডাস দিয়ে চা আর মুড়ি নিয়ে বস, দেখে আমার বড় দুঃখ করে। আমার ওখানে ভালো দার্জিলিং চা কিংবা লিপটনের কফি, রোল, মাখন, ডিম, এই তো ব্যবস্থা। একটু চুপ থেকে আবার বললেন, তারপর 9টার সময় আসে। তাকিয়ে দেখলাম চোখ পরিতৃপ্তি ও আত্মমর্যাদায় ভরে উঠেছে। বললেন, তারপর 11টার সময় সবচেয়ে টাটকা মাছ, মাংস, ডাল, তরকারি, ভাজি, চাটনি। দাদার মতো মিছিমিছি জীবনটাকে বঞ্চিত করে কী লাভ? না, কোনো লাভ নেই। একটা কষ্ট, খেয়ে খেয়ে আমার গাউট হয়েছে। একটু চুপ থেকে আবার বললেন, বৌমাকে তুমি একটু বলো তো। কি? এই রাতের দিকে আমার পায়ে একটু লিনিমেন্ট ঘষে দেয়। আচ্ছা, কলকাতায় দিত চক্ষু মালিশ করে, কিন্তু এখানে তো তোমাদের কোনো চাকর বাকর নেই। না, চাকর আর রাখা হয়নি। ভালোই করেছো। চাকর পুষতে আমার মাসে নিট 50টি টাকা খরচ হয়ে যায়, অথচ নেমা খারামের ধাড়ি সব ও পাপ রাখতে হয় না। তাছাড়া দাদার যা ইনকাম, চাকর বাকর রেখে মুখে রক্ত উঠে বুড়ো বয়সে মরবে এ মানুষটা। আমিও দিতে পারি আপনার পায়ে মালিশ করে। আচ্ছা, তুমি কেন দেবে বৌমা থাকতে? সেটা কি ভালো দেখায়? বৌমা যদি কোনো আপত্তি থাকে? না, আপত্তি কিছুই নেই। হয়তো লজ্জা করতে পারে। নিজের শ্বশুরকে যেমনটি দেখে আমাকে তেমনটি নাও মনে করতে পারে হয়তো। কেন মনে করবে না? আপনি বাবার সহোদর ভাই। আহ, এদের মনের মধ্যে কোথায় কি যে খোঁজ আমরা কি তা বুঝতে পারি? গম্ভীর হয়ে বললেন, নিজের স্ত্রীকেও কি চাই আমি ভালো করে চিনি? আমি তাহলে মালিশ করে দেব মেজো কাকা? তাই দিও। বৌমার নাম যে মুখে এনেছিলাম, বলো তো তোমার বাবার কাছে গিয়ে খত দিয়ে আসি। গাউট হয়েছে আপনার কতদিন থেকে? ডিম মাংসের পরিমাণ আর কি, তবে বাড়াবাড়ি হয়েছে 2-3 বছর ধরে। মাংস ডিম এখনও খান? খুব কম খাই, তবুও ভগবানের আশীর্বাদে বলতে হবে অ্যাপেন্ডাইটিস হয়নি, স্টোন হয়নি, গল স্টোন হয়নি, ব্লাড প্রেশার হয়নি, গাউটের ওপর দিয়ে আপদ গেছে সব। শুনলাম সেজো কাকার নাকি ব্লাড প্রেশার হয়েছে। কার? রমেশের। তা তুমি আজ শুনলে? গত বছর তো মারা যাওয়ার উপক্রম হয়েছিল। তাই নাকি? জানো না? বাপ ভাইদেরও খবর রাখো না? একটা হাত তুলে মেজো কাকা বললেন, তোমাদেরই বা কী বলবো, দাদাই কি খোঁজখবর রাখেন আমাদের? কোলের থেকে ছড়িটা তুলে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মেজো কাকা বললেন, বিধাতার কৃপায় আমি 300-400 টাকা পেনশন পাচ্ছি। কাঁচা টাকার অনেক ঝাল মিটে যায়, কিন্তু তবুও আমাদের মনে প্রাণে কি কোনো বেদনা থাকতে পারে না? যাক, ভগবান আছেন, তিনি দেখবেন, বিচারও করবেন তিনি। 1200 টাকা মাইনে পেয়ে ডিম মাংস, হ্যাম, বেকন, কোকোজ্যামের পিন্ডি চটকে জীবন কাটিয়ে দিল রমেশ। রেস খেলে বছর বছর একটা ব্যবসা, দিনরাত সিগারেট আর ইংরেজি বই, ব্লাড প্রেশারের কি দোষ? পুলিশ ইন্সপেক্টর হয়ে এইসব বই পড়েন সেজো কাকা? একটু আশ্চর্য হয়ে মেজো কাকার দিকে তাকালাম। ওপেনহাইম, এডগার ওয়েলস, এইসব। অবসর পেলে দিনরাত এইসব নিয়ে পড়ে থাকে। ও, এইগুলো অত্যন্ত ম্লেচ্ছ বই। সময় কাটে মন্দ না। চণ্ডাল দিয়ে এই সব বই পড়াতে হয় কেন? মানুষকে অন্তঃসার শূন্য করে ছাড়ে। ছড়ি ঘোরাতে ঘোরাতে মেজো কাকা বললেন, সবসময় একটা নিষ্ঠাহীন চঞ্চলতা। রমেশেরও তাই হয়েছে। মানুষের জীবনে দুটো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করবার মতো না আছে রুচি, না আছে শক্তি। ভগবানকে নিয়ে রোজ দুদণ্ড বসবার মতো অবসর সে খুঁজে পায় না। একখানা ভালো বই হাতে দিলে হাঁপিয়ে ওঠে, পা চড়িয়ে দিনরাত ক্রাইম নোবেল আর সেক্স নোবেল নিয়ে। ক্রাইম নোবেল অবশ্য আমি পড়তে পারি না, শয়তান ছাড়া কেউ পারে না, কিন্তু সেক্স নোবেল পড়েছি ঢের। আর পড়ো না,
তার চেয়ে বরং হকিং পড়ো। হকিং? হ্যাঁ, আর হাচিংসনের। অবশ্যই এইসব বই কোনোদিন পড়বো না আমি। পড়লে না হয় রাস্কিন পড়বো আর একবার, কিংবা টলস্টয় অথবা। মেজো কাকাকে বললাম, নোবেল কারে সেজো কাকা ইংরেজি লিখতে শিখেছে বেশ। সাহেবদের সঙ্গে দুটো ইংরেজি বলতে পারে না। পারে না? চোখ ঠিকরে বেরিয়ে আসে। তাহলে এই উন্নতি হলো কি করে? সামান্য পোস্ট থেকে একেবারে গ্রেড। আমড়াগাছি খোসামুদি, তাছাড়া আবার কি? পায়ে তেল মেখে মেখে। আহা, পেকেটে ওর সবসময় তেল। রমেশের জন্য তেল জোগাড় করতে গিয়ে বিওসি সাবার হয়ে গেল। হাসছিলাম। মেজো কাকা বললেন, অত আমড়াগাছি যদি আমাকে দিয়ে করাতেন ভগবান, তাহলে সাঁ করে কমিশনার হয়ে যেতাম। ডাঁয় বাঁয় তাকাতে হতো না আর। গলার আওয়াজের ভেতরে যেমন বিষ, তেমনই ঈর্ষা, তেমনই ক্ষোভ ও যন্ত্রণা। ছটপট করতে করতে মেজো কাকা বললেন, 1200 তলব মারলেই যদি মানুষ ভালো ইংরেজি বলতে পারত, তাহলে সুরেন বারুজ্জে আনন্দমোহন বোসকে অত কষ্ট করে ইংরেজি শিখতে হতো না। একটা দারোগার কাজ নিলেই ল্যাটা চুকে যেত। টেন্সের কোনো জ্ঞান নেই। কার? রমেশের। একটা 3rd ক্লাসের ছেলেও তো বোঝে সে যদি পাস্ট টেন্স। চুপ করে গেলেন মেজো কাকা। গ্রামারের অনাবশ্যক আলোচনার কোনো দরকার বোধ করলেন না। গলা খাঁকড়ে বললেন, আইসিএসের কাছে মেয়ের বিয়ে দিয়েই দেমাগ বেড়েছে রমেশের। তোমাদের ডেকে জিজ্ঞেস করে একখানা চিঠি লিখে শুধোয়, একটা পয়সা পাঠায়। দাদা চিরটাকাল ভেগ ধরেই গেলেন, যেন নামামলি গায়ে বৈরাগী ঠাকুর, রক্ত নেই, আঁচ নেই, যেন ঠান্ডা শালগ্রামটি। তা না হলে রমেশের এত বাড়বাড়ে। 1200 টাকা মাইনে পায়, 600 টাকা দাদাকে পাঠাতে পারে না। আমার মেয়ে বিএ পাশ করে টিচারই করছে, বিয়ে করছে না। মদ গরু খাওয়া সিভিলিয়ানদের সঙ্গে বিয়ে দেব তাই বলে রমেশটা তো দিল। সন্ধ্যার সময় মেজো কাকার পায়ে লিনিমেন্ট মালিশ করে দিচ্ছিলাম। বললেন, মালতীর জন্য একটা ছেলে দেখে দিতে পারো? নিতান্ত সার্কেল অফিসার, সাব ডেপুটি যেন না হয়, করেই খেতে পারে যেন, অন্তত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট। খানিকক্ষণ অসমন বিস্তব্ধতার পর মেজো কাকার একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস। মালতী অবশ্যই নিতান্তই সাদাসিধে মেয়ে, চেহারায়, চরিত্রেও। তাহলে এদের একজনকেই বিয়ে করুক না কেন? তা হয়তো করবে না। কেন? একটু স্বদেশীর অভিমান আছে কিনা আমার মেয়ের। মাঝে মাঝে কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে যায়, সে তো বেশ ভালো কথা। কিন্তু বর পেলে বিয়ে করতে পারে। ধরো বিলেত ফিরত আইসিএস যদি ওকে বিয়ে করতে চায়, একজন সাব ডেপুটির জন্য মালতী তার স্বদেশীকে তো স্যাক্রিফাইস করতে পারে না। কিন্তু স্বদেশীর জন্য সিভিলিয়ানকে স্যাক্রিফাইস করা বাড়াবাড়ি। এক সুভাষ বোস করতে গিয়েছিল, হত্যা দিয়ে পড়েছে গিয়ে। তাই এসব ভগবানের দাড়ি ধরে টানা হেঁচড়া কি আমাদের মতো মানুষের সাজে রে ভাই? তা আমাদের একরকম ঠিকই আছে সম্বন্ধ। কার সঙ্গে? অগরাম মজুমদারের ছেলে বিলেত গেছে সিভিলিয়ান হওয়ার জন্য, ফিরে এসে মালতীকে বিয়ে করবে। মালতীও কোনো আপত্তি করবে না। স্বদেশী করে ভাওয়ালি যাওয়ার স্বাদ হয়নি তো। দেখতে দেখতে এই মাংসপিণ্ড ঘুমিয়ে পড়ল। রাত্রে খাওয়া দাওয়ার আগে মেজো কাকাকে অবশ্যই জেগে উঠতে হলো। মেজো কাকা আমাদের রান্নাঘরে গিয়ে কোনোদিন খাননি। রান্নাঘরে মা কি করে রাঁধে বা বাবাও আমরা কি করে খাই, সেসব ইতিহাস তার সম্পূর্ণ অজ্ঞাত। তিনি জানতে চান না, জানবার ইচ্ছেও নেই, প্রয়োজনও নেই। বিশেষত এই বর্ষাকালে এই কাদামাটির দেশে পাড়াগায়ে এসে পিছল পথে হাঁটতে তিনি রাজি নন। পায়ে কাদা লেগে যেতে পারে, অন্তত ভেলভেটের চটি জুতো নষ্ট হয়ে যাবে, ছাতার আড়ে বগলে ফতুয়া যাবে ভিজে। টর্চ আছে বটে, কিন্তু তবুও রাত করে বাইরে নামলে সাপকোপের সম্ভাবনাও নিদারুণ। বিকেলবেলা আলো ফুরাতে না ফুরাতেই তিনি বেরিয়ে এসে দক্ষিণ দিকের ঘরের বারান্দার ইজি চেয়ারে বসেন।
এসে পিসিমাকে বলেন 8 আনার পয়সা গাড়ি ভাড়া নিল। এখানকার গাড়োয়ানেরা কান মূলে পয়সা আদায় করে নেয়। কোথায় গিয়েছিলেন? এলাম নদীর ধার দিয়ে একটু বেরিয়ে। কাহা তা ঘরে বসে থাকা যায়। তা বেশ, ঝাউয়ের বাতাস কেমন লাগলো? এদেশে শয়তান আর উল্লুক থাকে বাতাসে। একটু থেমে বাতাস আলমোড়া পাহাড়ে পাইনের বনে। অনেকে আমরা স্তম্ভিত হয়ে মেজ কাকার দিকে তাকাই। গত এপ্রিলে গিয়েছিলাম। কোথায়? আলমোড়ায়। আলমোড়া, মুসুরি, দেরাদুন। এ বাড়ির কোনোদিন কেউ এসব দেখেনি, আর দেখবেও না কোনো দিন। বাবা একটু বিস্মিত হয়ে আকাশের দিকে তাকিয়ে কোনো এক বিরাট সাদা মেঘখণ্ডের সৌন্দর্যের ভিতর দিয়ে দূরত্বের সৌন্দর্য ও বিস্ময়কে উপলব্ধি করতে চেষ্টা করেন। প্রায় 1250 টাকা খসে পড়ল। বাবা চমকে উঠে তাকালেন মেজ কাকার দিকে। তা কুমাউনের পাহাড়ে হোটেলে থাকবে, টাকা খরচ হবে না? পিসিমা ফোড়ন দিয়ে বললেন, টাকা তো মেজদা নিজেই উপার্জন করেন, কারুর কাছ থেকে হাত পেতে নিতে হয় না তো। মেজ কাকা আত্মপ্রসাদের অহংকারে পিসিমার দিকে একবার তাকান, আমাদের সকলের দিকে একবার। বললেন, নিয়েছি 2nd ক্লাস রিজার্ভ করে। কেন, ফার্স্ট ক্লাস রিজার্ভ করে পেলেন না মেজদা? পিসিমা বললেন, যা, আমি কি রমেশটার মতো বেল্লিক যে ঘুঘু সিভিলিয়ানরা যা করতে ভয় পায় আমি তাই করে বসবো? গোঁফে হাত বুলিয়ে নিয়ে মেজ কাকা বললেন, মালতী গেল, মালতীর মা গেলেন, বিজয় গেল, একটা বেয়ারাকেও সঙ্গে নিতে হলো। আহা, যদি পাশ পেতেন মেজ কাকা, আপনার এত টাকা খসলো। দেখো, তোমরা এই দরিদ্রতার ভেতর কায়ক্লেশে থেকে থেকে বড় প্রবঞ্চিত হয়েছ। মানুষের আত্মাকেই ফেলেছ হারিয়ে। তোমরা ভাবো টাকাই সব, কিন্তু সৌন্দর্য ভগবানের জন্য আমাদের তেমন পিপাসা থাকলে ডাঙা দিয়ে তিনি যে আমাদের নৌকা চালিয়ে নিতে পারেন তা তোমরা জানো? বাবা এ পর্যন্ত বৈঠকে ছিলেন। এবার আস্তে আস্তে চোখ বুজে নিজের ঘরে গিয়ে উঠলেন। তাকিয়ে দেখলাম একটা টুলে বসে স্কুলের ছেলেদের খাতা দেখছেন নিবিষ্ট একান্ত মনে, যেন কোনো বাধা, কোনো পরাজয়, কোনো দীনতার কুয়াশা কোনোদিনও ছিল না জীবনে। মেজ কাকা বললেন, কুমাউনে গিয়ে ভগবানের সত্যকে আমি বিশেষভাবে উপলব্ধি করে আসতে পেরেছি। মা বললেন, কুমাউনে কেন? এখানে বসে পারা যায় না? যেন কুমায়ুনের তেমন এখানেও বসে পারা যায়। সব সময় জীবনের জীর্ণতার ছোট নজরের কথা বলো না বৌঠান। মেজ কাকা, তোমাদের ভেতরে এলে ভগবানের ভাব নিয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না বৌঠান। কেন? না, যেখানে জীবন মানে জীবনমৃত অবস্থা, অর্থের দুর্গতি যেখানে মানুষকে দিয়েছে সংকুচিত করে, সেখানে সৌন্দর্যের কথাই বা ভাববো কী করে? আনন্দের বিধাতার স্পর্শই বা পাবো কী করে? তিনি তো আনন্দের শুধু নয়, তিনি তো বেদনা। বললেন, রবি ঠাকুর কিন্তু সে বেদনার ভেতরেও একটা রূপ আছে বৌঠান। তোমাদের ব্যথা তো শুধু কুৎসিত। মা অধমুখে বসে রইলেন। সৌন্দর্যও ভগবানকে দেখলেন মেজ কাকা? হ্যাঁ। কোত্থেকে? কুমাউনে, হোটেলের জানলায় বসে। মেজ কাকা বিরক্ত হয়ে আমার দিকে তাকালেন। হোটেলের মেনুই বা কী ছিল? কি আন্দাজ পঞ্চরং চলতো? কে যেন আস্তে করে বলল। ছেলেমেয়েরা গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল কয়েকজন। বড্ড ঝালাপালা করে তোলেনি? না, শান্তশিষ্টই তো ছিল। পরমাত্মা ও পরমেশ্বর তাদেরও বঞ্চিত করেননি? না, কেনই বা করবেন? তাদের টাকা আছে বলে। সূঁচের ছ্যাদা দিয়ে উৎকৃষ্টিনী কথা ওসব সেকেলে ঢুকতে পারে, কিন্তু ধনী স্বর্গে যেতে পারে না, সে কথা আমি মানি না। টাকা থাকলে স্ত্রী সন্তানের প্রতি কর্তব্য পালন করা যায়, ভালো জায়গায় যেতে পারি, ফার্স্ট ক্লাস হোটেলে থাকা যায়, পরিপাটি খাওয়া পরা হয়, ঘুম হয় চৌকস, মনে শান্তি থাকে। আমাদের জীবনের এরকম সৎ সচ্ছল ব্যবস্থার ভিতরই ভগবান আমাদের হৃদয়ে নামবার ভরসা পান। হৃদয়টা ভেলভেটের কুশনের মতো না হলে তিনি নামেন না বুঝি? কথাটা শুনে মেজ কাকার বৈঠকি অন্তরঙ্গতা 1-8 মিনিট থেমে রইল। আমার প্রতি বিরক্ত বীতশ্রদ্ধ শুধু মেজ কাকাই হননি, পিসিমাও হয়েছেন, মা পর্যন্ত। তাই তো
রাত 9টার সময় ঘুমের থেকে উঠে মেজো কাকা, বৌঠান বৃষ্টিতে ভিজে খাবার নিয়ে এসেছে দেখছি। উঠে বসে একটা হাই তুলে, এই অন্ধকার রাত বিরেতে বট বাদলে কী করে যে তোমরা চলাফেরা করো বুঝি না, একটা লণ্ঠন নাও। লণ্ঠন? ও বড্ড ঝামেলা ঠাকুরপো। চোখ জলে বুঝি, একটা কুপি অবধি চাই না। কুপি মাঝে মাঝে ব্যবহার করি বটে ঠাকুরপো। আমাকে ঠাকুরপো ডেকো না। ডাকবো না? বরং সুরেশবাবু ডেকো। মেজো কাকা মাথা তুলে, কিংবা তাতে যদি সম্পর্কের ঘনিষ্ঠতা চড়িয়ে গেছে মনে করো, তাহলে সুরেশদা। সকলেই চুপচাপ। মেজো কাকা চশমা চোখে আঁটতে আঁটতে বললেন, তোমার শাড়িও ভিজে গেছে বৌঠান, একটা ছাতা টাতা ব্যবহার করো না কেন? বাহ, পোলাও রেঁধেছ আজ? পোলাও মেজ কাকার জন্যই রাঁধা হয়েছিল, ছোট এক ডেকচি আন্দাজ। ইলিশ মাছ ভাজাও তো গোটা 10 দিয়েছো দেখছি, বেশ বেশ। খেতে খেতে বললেন, আচ্ছা এই তেপায়াটা তোমরা কোথায় পেলে, যেটার ওপর থালা রেখে খাচ্ছি? কেন, অসুবিধা হচ্ছে? না, সেজন্য না, এমন ছবি ফুল কাটা তেপায়া তো পাড়া গায়ে দেশে দেখা যায় না বৌঠান। উনি কোত্থেকে এনেছিলেন? দাদা কি খেয়েছেন? হ্যাঁ। ও, দাদার খাওয়া হয়ে গেছে বুঝি? পিসিমা বললেন, দাদা খেয়েছেন ওই রান্নাঘরে গিয়ে। কেন কেন এরকম ব্যবস্থা বৌঠান? আমি খাবো টেবিলে বসে, আর তিনি জল ঝড়ে ভিজে। তেপায়াটা কি কাঠের বড় বৌঠান? দেখো তো খোকা, সেগুনের বোধ করি। বললাম, হয়তো মেহগনির। মেজো কাকা চোখ পাজলে হেসে বললেন, পাগল না ছাগল, হবে বড় জোর জারুলের। দাদা তো কিনেছেন, না হয় কেরোসিন কাঁঠাল কাঠের। মা একটু বিক্ষুব্ধ হয়ে জানলার দিকে তাকালেন, কি যেন বলতে গিয়ে থেমে গেলেন। মেজো কাকা বললেন, আমাদের কলকাতার বাড়ির আসবাবপত্র সমস্ত ওক কাঠের কিংবা মেহগিনির। দেখে আসবে গিয়ে বউ একবার। পিসিমা বললেন, মেজদার বাড়ি কিসে আর কিসে, বাঘে আর রামছাগলে কি আর ও যে ইন্দ্রের বৈঠকখানা। মেজো কাকা চশমার ভেতর দিয়ে বিস্ফারিত চোখে আমাদের সকলের দিকে একবার তাকালেন। খেতে খেতে বললেন, তোমরা যে ভরণ কাঁসার থালায় করে ভাত খাও, আমাদের ওখানে তো সে রেওয়াজ নেই। আমরা খাই ডিশে, ড্রেসডেন চায়নার ফুল কাটার ডিশ দেখিস নি? আমাদের চাকর বাকরও সেখানে থালায় খেতে চায় না, সব ভাইয়ের জন্য ডিশ। পোলাওটা কেমন কড়কড়ে হয়েছে, ঘি দিতে কাপন্ন করেছো বৌঠান। পিসিমার দিকে তাকিয়ে মেজো কাকা বললেন, জানলে পোলাও রাঁধে তোমাদের মেজা দিদি, ঘি কিশমিশ পেস্তা বাদাম জাফরান কত কি দেয়। যেমন পোলাও তেমনি ছানার পায়েস, তেমনি মাংস। সুরেন খাস্তগিরের মেয়ে তো আর যে সে জীব নয় বাবা। কিন্তু মেজদি তো ইদানিং খাটেই শুয়ে থাকেন। হ্যাঁ, ইদানিং থাকেন বটে। প্রায় 10-12 বছর ধরে আমি তো দেখে খাটে শুয়ে শুয়ে পান জর্দা। বাধা দিয়ে মেজো কাকা বললেন, তুমি আজ পোলাও রেঁধে বসলে বৌঠান, কড়কড়ে পোলাও। আমি ভেবেছিলাম ঢেঁকির শাক একটু কাসুন্দি দিয়ে খাবো। মা একটু অপ্রস্তুত হয়ে বললেন, কাল খাবেন? কাল সকালে। বেশ, তাই হবে। কাল ইলিশ মাছ পাওয়া যাবে? বাজারে আনতে দেব। না, গঙ্গার ইলিশের মতো স্বাদ তো এতে নেই। যা বর্ষা, এত বৃষ্টিতে এদেশের ইলিশের ঝাঁক ধুয়ে জল হয়ে যায়। ভালো মাছ পাবেন বৈশাখ জ্যৈষ্ঠতে। ভালো হোক মন্দ হোক, ইলিশই যেন আসে। আর খুব বড় দেখে চিংড়ি গলদা আমার জন্য মাছের ডিমের বড়া করো। মুরগির ছোট ডিম অমলেটের মতো করে ভেজো। কুমড়ো ফুল পাওয়া যায়? বেসন দিয়ে ভেজো তো। বড়ি দিয়ে একটা পালং শাকের তরকারি রেঁধো তো। তোমাদের গেরস্ত ঘরে আমচুর আছে না বৌঠান? আছে। থাকবারই কথা। আমচুরের টক মন্দ লাগে না। যারা বাগিয়ে রাঁধতে পারে তাদের হাতে আমাদের বাবুর্চিটা শিখেছে, মালতী শিখিয়েছে। মালতী একজন পাকা গিন্নি, বুঝলে? তা হবেই তো, বড় লোকের মেয়ের হাঁটতে কাশতেও রূপ খুলে যায়। তবে এইসব ধরনের রান্না সে রাঁধে না। কাটলেট, কাস্টার্ড পুডিং। মা বললেন, কাস্টার্ড পুডিং কি? মেজো কাকা দাঁত বের করে হেসে বললেন, সে আছে একরকম মাকাল ফল। যাক, তুমি এখন এঁটো পাত কুড়ো বড় বউ, দাঁড়িয়ে থাকলে তো তোমাদের রাত বাড়বে। এঁটো কুড়িয়ে থামা দিয়ে মা চলে যাচ্ছিলেন। মেজকাকা
খড়কে গিয়ে দাঁত খুঁড়তে খুঁড়তে বললেন, আবার অন্ধকারের মধ্যে ডুব মারবে বুঝি বউঠান? হ্যাঁ যাচ্ছি। কোথায় চললে? ঘাটে। থালা বাসন মাজতে? হ্যাঁ। এই অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে? এ কি আজ নতুন ঠাকুরপো? তোমাদের কর্মের ফল ভোগও গিয়ে। আশা করি আসছে জন্মে তোমাদের মেজবউর মতো খোঁজ কপাল নিয়ে পৃথিবীতে আসবে। খোঁজ কপালে নয়ন খান চিরকাল। বসতে বসতে মা অন্ধকারের মধ্যে উঠে দাঁড়ালেন। আমিও চলে যাব ভাবছিলাম। মেজকাকা র্যাকটা টেনে নিয়ে গায়ে ভালো করে জড়িয়ে বালিশে ঠেস দিয়ে বললেন, এই অন্ধকারের ভেতরে সিদ্ধ ব্রাহ্মণরা সর্ব ঘুরে বেড়াচ্ছেন, বুঝলি? কোথায় বেড়াচ্ছেন? আধারে বাঁধারে, ঝিলে জঙ্গলে। বড় বউ বাসন ধুতে গেল সেই ঘাটের সিঁড়িতে। পিসিমা একটু সন্ত্রস্ত বলেন, তার মানে? ও কি রে, ভয় পেয়ে গেলি? তুমি ভূতের কথা বলছো? ব্রাহ্মণ মানে বুঝি ভূত? আচ্ছা হাবা। তবে কি মেজদা? না রে বাবা, আমাকে জড়াতে আসিস নি। মেয়ে লোক আর পেদনির গান্ডে ঢের ঘেন্না আমার। ওই চেয়ারটায় গিয়ে বস, ব্রাহ্মণের মানে বলে দিচ্ছি। পিসিমা গিয়ে বসলেন। মেজকাকা বললেন, রাতের বেলা নামটা নেব? ও বুঝেছি, থাক, নিয়ে দরকার নেই। কিংবা রাতের বেলা লতা বললেই হয়। লতার ভেতর ব্রাহ্মণও আছে, জানিস? পিসিমা ভুরু কপালে তুলে বললেন, থাক মেজদা, এইসব থাক এখন। গোকরো সাপ যাতে ব্রাহ্মণ, কাল না গেলি ব্রাহ্মণী। আমার ঘুম পাচ্ছিল। ঘাটের সিঁড়িতে অন্ধকার বৃষ্টির মধ্যে মা এত বছর ধরে তো অলৌকিক উপায়ে রক্ষা পেয়ে আসছেন। গভীর রাতে ঘরের ভেতর একবার নিঃশব্দ পায়ের সঞ্চার শুনি, সুপুরি কাটার শব্দ, গুনগুন করে খানিকটা গান। বুঝিমা সারাদিনের কাজ সেরে ঘরে ফিরেছেন। এমনি করে 34 বছর দেখলাম। একদিন যদি এই স্নিগ্ধ আশ্বাস ও উপলব্ধির পথে অন্ধকার বাধা এসে আঘাত দেয়, তা দিতে পারে। সৃষ্টির নিয়মিত আঘাত দেওয়া। বেদনা ও অক্ষমতার কি গভীর সমুদ্র চারিদিকে। উপহাসের কি অপরিসীম ধূসর পাণ্ডুর দিনবলয়। এমনি বাদলের অমাবস্যার রাতে সকলেই তো আর নৈনিতালের উজ্জ্বল হোটেলে ভগবান ও সৌন্দর্যের সন্ধানে যেতে পারে না। কত চাষি ধানের ক্ষেত্রে ফিরছে, পাটের চারার ভেতর ঘুরছে। কত বধূ খাল বিলের কাছে বসে।